কানাডার সাথে আমরা যেটি দেখছি, ট্যারিফ নিয়ে এক ধরনের যুদ্ধ খেলা চলছে। মেক্সিকো, চীন সেগুলো তো আছেই, তিনি ইউরোপের দেশগুলোকেও ট্যারিফ দেওয়ার ঘোষণা দিচ্ছেন। এই ট্যারিফের প্রভাবটা পড়ছে স্টক মার্কেটে, যেটি দেখা যাচ্ছে গত কয়েক বছরের মধ্যে স্টক মার্কেটে এই ধরনের ধস নামেনি। এত অর্থনৈতিক সংকটের মধ্যেও ট্যারিফটাকে আসলে কোন ধরনের অস্ত্র হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করতে চান? তো এটা আসলে দেখুন, ইউরোপের ক্ষেত্রে যেটা করতে চাচ্ছে, এখানে হয়তো একটা থাকতে পারে, এদিকে মেক্সিকোর সাথে আপনি এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু উই আর নট ইন্ডিপেন্ডেন্ট ফর গুডস এন্ড সার্ভিসেস দ্যাট আওয়ার সিটিজেন নিড। ওই যে একটা হাইপোথেটিক্যালি যদি এটা 51st স্টেট হয়, তাহলে তো এখানে ডেমোক্র্যাট ছাড়া আর কেউ উইন করতে পারবে না, কারণ ওরা কিন্তু দারুণ লিবারেল। যে এই যে মানে মেক্সিকোর সঙ্গে, কানাডার সঙ্গে, কিংবা যেমন ধরুন এই যে ইউক্রেনের ব্যাপারটা আমরা দেখলাম, সব জায়গাতেই তার কিন্তু ওই ইনস্টিংক্ট গুলো কাজ করে, ব্যবসায়ী ইনস্টিংক্ট। কানাডার সাথে আমরা যেটি দেখছি, ট্যারিফ নিয়ে এক ধরনের যুদ্ধ খেলা চলছে। মেক্সিকো, চীন সেগুলো তো আছেই, তিনি ইউরোপের দেশগুলোকেও ট্যারিফ দেওয়ার ঘোষণা দিচ্ছেন। এবং তিনি রেগুলার আমরা দেখছি তিনি অন করছেন আবার অফ করছেন। তিনি একবার বলছেন ট্যারিফ দেবেন, আবার পেছিয়ে যাচ্ছেন। এবং সবশেষ আজকে দিনের মধ্যে তিনি অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপরে 25 থেকে 50% ট্যারিফ দেওয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট, আবার সেটি কার্যকর না করার কথাও বলছেন। এই ট্যারিফের প্রভাবটা পড়ছে স্টক মার্কেটে, যেটি দেখা যাচ্ছে গত কয়েক বছরের মধ্যে স্টক মার্কেটে এই ধরনের ধস নামেনি। এত অর্থনৈতিক সংকটের মধ্যেও ট্যারিফটাকে আসলে কোন ধরনের অস্ত্র হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করতে চান বলে আপনি মনে করছেন? আমার কাছে ওনার স্ট্র্যাটেজি এটা মনে হয় শক কাইন্ড অফ স্ট্র্যাটেজি। মানুষকে প্রথমে কিন্তু একেবারে একটা ভয় দেখিয়ে, যে ইন্টিমিডেশন। ওনার বিজনেস পলিসি অ্যাকচুয়ালি ব্যবসায়ীরা এই ধরনের পলিসিগুলো ইউজ করে, প্রথমে দে ট্রাই টু টেস্ট দ্য নিড, তারপরে কিন্তু সাইকোলজিটা রিড করবে। এখন দেখুন যে বলা হচ্ছে যে গত বোধহয় কত সাল থেকে আমার ঠিক মনে নাই, নাসড্যাক, ডাও জোন্স সবগুলো সর্বকালের জন্য লো হয়েছে, এবং আমরা একটা সেম টাইপ এই প্রাইস সাইক্লিংটারে যাচ্ছে। তো দেখুন সে যেভাবে নিয়ে যাচ্ছিল যে কানাডার দিকে, কানাডাও কিন্তু চুপ করেছিল না। অন্টারিও যেমন, যেটা আপনার ম্যানিটোবা, তারপরে হচ্ছে মিশিগান এবং নিউইয়র্কে যে ইলেকট্রিসিটি দিয়ে, তারাও বলছে আমরা উইয়ার ইলেকট্রিসিটি চার্জ আউট। আর এদিকে ইউনাইটেড স্টেট যেটা বললো যে 25% থেকে আপনি যেটা বললেন 50% এই অ্যালুমিনিয়াম, স্টিল যেগুলোকে। এখন দেখা গেল যে আসলে যেহেতু এই যে স্টক মার্কেটের কথা আপনি আনবেন, সেটা একটা ডাক্তার পেলেন, এবং জিনিসপত্রের দামও কিন্তু আপনি কমাতে পারছেন। সো হি রিয়েলাইজ অল দিস থিং। সে কিন্তু তার, আমি কিন্তু একটু সারপ্রাইজ পাই। দিস ইজ দ্য বিজনেস, ইন্ডিভিজুয়াল বিজনেস পিপল দে ডু এক্স্যাক্টলি। এই ন্যাশনাল ক্ষেত্রে সে তার স্ট্র্যাটেজিটা ইউজ করতে চাচ্ছে। তো এইটা আসলে দেখুন, ইউরোপের ক্ষেত্রে যেটা করতে চাচ্ছে, এখানে হয়তো একটা ডাক্তার থাকবে, এদিকে মেক্সিকোর সাথে আপনি এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু উই আর নট ইন্ডিপেন্ডেন্ট ফর গুডস এন্ড সার্ভিসেস দ্যাট আওয়ার সিটিজেন নিড ইভেন্চুয়ালি। আর এটা সাথে সাথে না হলেও কিন্তু আপনি কিছুদিন পরে দেখবেন যে প্রাইসটা কিন্তু সব বেড়ে যাবে। মানুষ কিন্তু তখন দেখা যাবে যে রিয়েল ফ্যাট আপ হবে, এবং তাকে রিয়েল মেসেজটা দেওয়া শুরু করবে। তো হি রিয়েলাইজ যে ধাক্কা দিয়ে দেখে, যখনই দেখে যে না এটা হবে না, তখন কিন্তু এই যে আপনি বললেন যে হঠাৎ করে 180 টার্ন অ্যারাউন্ড। So this is just a business part, and that is trying to implement. প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে একটা ভিন্ন প্রশ্ন রাখতে চাই। কানাডাকে তিনি বলছেন তুমি 51তম স্টেট হয়ে যাও, এবং জাস্টিন ট্রুডোকে তিনি বলছেন তুমি গভর্নর, এবং তার সাথে এক ধরনের অর্থাৎ টেক্কা দেওয়ার মতো। এখন মেক্সিকো হয়তো ইউএস এর সাথে টেক্কা দেওয়ার সামর্থ্য রাখে না, কানাডা অনেকটুকু রাখে না, কিন্তু কানাডা পাল্টা ট্যারিফ আরোপ করছে, কানাডা তাদের হ্যাডম দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই কানাডা 51তম স্টেট হয়ে গেল, এবং কানাডার যে জনগণ প্রায় 41 মিলিয়ন জনগণ কানাডার, তারা ইউনাইটেড স্টেটের সঙ্গে একত্র হয়ে গেল, এবং সেখানকার যে ইলেকটোরাল ভোট হবে, ক্যালিফোর্নিয়ার যদি আমরা কথা বলি সবচেয়ে বড় স্টেট, জনগণ বেশি হিসাবে, যে 39 মিলিয়ন জনগণ। এই কানাডার লোকজনরা তো বেশিরভাগই ডেমোক্রেটদেরকে অনেক সময় সাপোর্ট করতে পারেন, এবং তখন তো পুরো আমেরিকার ভোটের যে রাজনীতি, সেখানে রিপাবলিকানরা অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে আরেকটা স্টেট এবং সেখানকার ইলেকটোরাল ভোট, প্রচুর ইলেকটোরাল ভোট আসবে যেগুলো ডেমোক্রেটদের পক্ষে বেশিরভাগ যেতে পারে, এটা তো রিপাবলিকানদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। এত কিছু জেনে শুনেও
এটা আসলে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার কেন বলছেন? চাপে রাখার জন্য, অপমান করার জন্য, নাকি চাপ দিয়ে কিছু আদায় করে নেওয়ার জন্য? এই প্রশ্নটা এত ভালো হয়েছে, আমি কি বলবো। আমি আজকে মানে আই রিয়েলি ওয়ান্ট টু কংগ্রাচুলেট ইউ ফর দিস কোশ্চেন। এটা আমার মাথায় ঢোকে না যে ওই যে একটা হাইপোথেটিক্যালি যদি এটা 51st স্টেট হয়, তাহলে তো এখানে ডেমোক্র্যাট ছাড়া আর কেউ উইন করতে পারবে না, কারণ ওরা কিন্তু দারুণ লিবারেল। ওদের কিন্তু যে পদ্ধতিগুলো, আপনারা জানেন যে দ্যাটস এ ওয়েলফেয়ার স্টেট, যেটাকে আমরা ওয়েলফেয়ার স্টেট বলি। ওখানে কিন্তু মানুষের যে রিটায়ারমেন্টের পরে বাড়ি দেওয়া, তারপরে পুরো রিটায়ারমেন্ট দেওয়া, মেডিকেল দেওয়া, তারপরে বুড়ো হয়ে গেলে পরে প্রত্যেকের ভালো অ্যামাউন্ট অফ টাকা পাঠানো। ইটস এ ভেরি ওয়েলফেয়ার, ভেরি এস্টাবলিশড ওয়েলফেয়ার স্টেট কান্ট্রি। এখন এ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এসে যদি বাই চান্স ডোনাল্ড ট্রাম্প পেয়ে গেল 51st, তাতে ডোনাল্ড ট্রাম্পেরই 12টা বেজে যাবে, তার দল তো আর কোনোদিন ইলেক্টেড হতে পারবে না। ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন এন্ড দ্যাটস এ ফ্যাক্ট। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে সে যেটা করছে, আবার আমরা লক্ষ্য করে দেখলাম সবই কিন্তু তার দর কষাকষি। আমি কোনো একটা অনুষ্ঠানে আপনাদের কিংবা অন্য কোথাও বলেছিলাম যে হি ইজ এ রিয়েল স্টেট ম্যাগনেট অফ ম্যানহ্যাটন। ম্যানহ্যাটন সম্পর্কে তার একটা কমেন্ট, সে কিন্তু আগে কোনোদিন ম্যানহ্যাটনের চান্স পায়নি। প্রথমত তার বাবা অনেক চেষ্টা করেছে ম্যানহ্যাটনে ঢোকার জন্য, উনি কিন্তু সুবিধা করতে পারেন না তেমনটা। কিন্তু উনি অন্যত্র এতই ভালো করেছিলেন যে হি টার্ন হিমসেলফ ইনটু এ বিলিয়নিয়ার, ডোনাল্ড ট্রাম্পের বাবা। কিন্তু পরে যখন ডোনাল্ড ট্রাম্প আসলো ইন দি অ্যাকশন, তার বাবাই বলছে যে তুই ইসে যাবি, মানে আমার স্বপ্ন ছিল ইউ উইল বি ইন দি রিয়েল এস্টেট বিজনেস অফ ইন দ্য ম্যানহ্যাটন, এবং হি গট দেয়ার। এবং ম্যানহ্যাটন সম্পর্কে সে কমেন্ট করেছিল এর ঢোকার পর যে ম্যানহ্যাটনের যারা রিয়েল এস্টেট ব্যবসার বড় ডেভেলপার এবং বড় ব্যবসায়ী, দুনিয়ার এমন কোনো কাজ নাই যেটা তারা ব্যর্থ হবে, তারা সবকিছুই করতে পারবে। আরো একটা ব্যাপার, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ট্রেনিং হয়েছে রয় কোন নামে একজন নামজাদা অ্যাটর্নি লয়ার, এবং যেটা ওই ম্যাকাথেরাতে সে অনেক করেছিল, অন্যান্য বিভিন্ন ইন্টেলেকচুয়ালদেরকে ঘায়েল করার জন্য তার বুদ্ধিশুদ্ধি খুব পাকা, তার কাছে তার ট্রেনিং। কাজে আমার যেন মনে হচ্ছে যে এই যে মানে মেক্সিকোর সঙ্গে, কানাডার সঙ্গে, কিংবা যেমন ধরুন এই যে ইউক্রেনের ব্যাপারটা আমরা দেখলাম, সব জায়গাতেই তার কিন্তু ওই ইনস্টিংক্ট গুলো কাজ করে, ব্যবসায়ী ইনস্টিংক্ট। এবং আমি একটা লক্ষ্য করে দেখলাম, আমি কিন্তু তার বিরুদ্ধে অনেক বলেছি, কিন্তু আমি এখন দেখলাম যে যেটা ভালো করে সেটাকে ভালো বলতেই হবে, খারাপটাকে খারাপ বলতে হবে। আমরা দল কানা হব না কখনো। যেমন ধরেন আমি যে গাজার ব্যাপারে, যে গাজা সে দখল করার চেষ্টা করছে, অ্যানেক্স করার, এটা আমি কি কন্টেন্ট করছি, কিন্তু সে যে এই যে ইউক্রেনের ব্যাপারটাকে আমি তাকে প্রশংসা সাধুবাদ দিচ্ছি। আর কানাডা মেক্সিকোর সঙ্গেও এই কয়েক সপ্তাহ ধরে তার যে চলছে, তাতে দেখা গেল আলটিমেটলি যে হি ব্যাকড অফ এগেইন 180 ডিগ্রি ফেসে। সে বলেছিল 100% চলে যাবে সে, ইউ রিমেম্বার দ্যাট, যে 100% ট্যারিফে যাবে কানাডার এগেইনস্টে। এখন সে ব্যাকড অফ কমপ্লিটলি, সে আবার ব্যাক টু 25%। এবং কানাডার যে অন্টারিও প্রভিন্সের যে গভর্নর গভর্নর ফোর্ড, উনি কিন্তু ব্যাক আপ করেছেন যে উনি 25% সারচার্জ অন ইলেকট্রিসিটি এটা উনি করবেন না। কিন্তু উনি কিন্তু ধমক দিয়েছিলেন যে যদি এরা 100%-এ যায় তাহলে উনি একদম ইলেকট্রিসিটি বন্ধ করে দেবেন। চিন্তা করে দেখুন, ইলেকট্রিসিটি যদি নিউ ইয়র্ক, মিশিগান এবং মিনেসোটাতে বন্ধ হয়ে যায়, মিশিগান, নিউ ইয়র্ক, মিনেসোটা, তাহলে তো আমেরিকারই অবস্থা 12টা বেজে যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।